আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়েছে, 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে, লক্ষ লক্ষ মা বোন আত্মত্যাগ স্বীকার করেছে। হয়তোবা তার থেকে, ওরা তো 2 লক্ষ মানুষ মেরে ফেলতে চাইছে, আমরা তার থেকে বেশি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। এবং আপনি দেখবেন এই বাংলাদেশ কিভাবে ঘুরে দাঁড়াবে, মিরাকেলই ঘুরে দাঁড়াবে। কারণ প্রত্যেকটা জিনিসের একটা শেষ আছে, আমরা চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছি। আজকে আপনি জানেন মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক এবং সাবেক মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী একে খন্দকার মারা গেছেন। তার জন্য তার মৃত্যুতে শোক জানাচ্ছি। এটা নিয়ে কিন্তু কোথাও কোনো আলোচনা নাই, কোথাও কোনো এক লাইন শব্দ নাই। খান শওকত। জি, অনেক ধন্যবাদ। মুক্তিযোদ্ধাদের প্রতি কি পরিমাণ অবমাননা হচ্ছে তা তো আপনার কথায় প্রমাণ হলো। অন্যদিকে দেখেন, আমাদের 6 জন সৈনিক মারা গেলেন জাতিসংঘে দায়িত্ব পালন করতে, যে তারা কিন্তু জাতীয় বীর। আমি 1990 সাল থেকে আমেরিকায় আছি, 35 বছর যাবত এই দেশে আছি। তো আমি এখানে চাকরি করি নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে গত 25 বছর। আমাদের অন সার্ভিসের কোনো অফিসার মারা গেলে তাদের প্রতি রাষ্ট্রীয় শোক জানানো হয়, রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানো হয়। আপনাদের মনে আছে নিশ্চয়ই, জননেত্রী শেখ হাসিনা যখন মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তখন এ ধরনের ঘটনা ঘটলে উনি নিজে যে সে সকল লাশ গ্রহণ করেছেন, রাষ্ট্রীয় মর্যাদায় সেভাবে সমাহিত করেছেন এবং রাষ্ট্রীয় শোক পালন হয়েছে। সারা পৃথিবী জেনেছে যে কিভাবে তাদের প্রতি জাতীয় বীর হিসেবে বাংলাদেশ রাষ্ট্র কিভাবে সম্মান জানালো। কিন্তু আজকে কি, আজকে যেন কেউ একজন মারা গেছে, এদিকে কারো কোনো খেয়ালই নেই। সব খেয়াল এই আপনার ওসমান হাদি, সব খেয়াল এদের দিকে। ইতিহাস এইভাবে বদলানো যায় না। এই ইতিহাসের ফলাফল ভালো হয় না, মানুষ গ্রহণ করবে না। মানুষ ঘুরে দাঁড়িয়েছে। গতকাল একটা দেখছিলাম যে একজন মানুষ বলছে, যদি একজন রিক্সাওয়ালাও দাঁড়ায় এখন নৌকা মার্কা প্রতীক নিয়ে, সে জিতে যাবে। কারণ মানুষের ভালোবাসা এখন আওয়ামী লীগের প্রতি এসেছে, জননেত্রী শেখ হাসিনার প্রতি এসেছে, মহান মুক্তিযুদ্ধের প্রতি এসেছে, বঙ্গবন্ধুর প্রতি এসেছে। এই মিরাকেল শক্তিকে আমরা ইনশাল্লাহ শীঘ্রই কাজে লাগাবো। খালেদ মাহমুদ চৌধুরী, এই যে নির্বাচন এখন পর্যন্ত আপাতত তো মনেই হচ্ছে যে একতরফা নির্বাচনের দিকেই এগুচ্ছে এই সরকার, আওয়ামী লীগকে বাদ দিয়ে। তো আপনাদের পরিকল্পনাটা কি, যদি একটা নির্বাচন হয়েই যায় কি করবেন আপনারা? না, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের কোন নির্বাচন তো গ্রহণযোগ্য হবে না। এটা তো আপনি দেখলেন যে, যেটা কথা শওকত মাহমুদ সাহেব বললেন যে বাংলাদেশের আওয়ামী লীগের মানে সমর্থনটা কোন জায়গায় গেছে। মানুষ তো চোখের পানি ফেলছে আওয়ামী লীগ সরকারের জন্য, শেখ হাসিনার নেতৃত্বের জন্য চোখের পানি ফেলছে। এবং যে কথাটা বললেন যে শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে, শেখ হাসিনা বীরের বেশে না, শেখ হাসিনা আসবে ফিরে। বাংলাদেশের মানুষ সেই অপেক্ষায় আছে এবং মানুষ হাসবে, মানুষ সেই শান্তির জন্য অপেক্ষায় আছে। কাজে বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের কোন নির্বাচন বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে না, গ্রহণযোগ্য হবে না। আপনি তো শক্তি দিয়ে সবকিছু করছেন, 32 নম্বর ভেঙে দিচ্ছেন, স্বাধীনতার ইতিহাস পাল্টে ফেলছেন, একটা সন্ত্রাসীকে রাষ্ট্রমর্যাদা দিচ্ছেন, যেখানে আমাদের ইউএন এর সাহসী যোদ্ধারা তারা পলিথিন পেঁচানো ডেড বডি আসতেছে, তার কোনো খবর নাই, একটা সন্ত্রাসীকে জাতীয় কবির পাশে শুয়ে দিলেন। তো সবই করতে পারেন আপনি, আপনার ক্ষমতা আছে, ক্ষমতা নির্বাচনও করে ফেলতে পারে। সেই নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না, বাংলাদেশের মানুষ সেটা মানবে না। এবং এর দায় এই দখলদারকে নিতেই হবে, এই অবৈধ রেজিম তাদেরকে নিতে হবে। কাজেই এই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া করে ফেলবে আর আমরা ভীত সন্ত্রস্ত হয়ে যাব, আমরা রাজনীতিকে হারিয়ে যাব, ব্যাপারটা তাই নয়। আওয়ামী লীগ মানুষ আছে কিন্তু আপনারা তো নাই, আপনাদের তো কোনো অ্যাক্টিভিটি নাই, আপনাদের কোনো কার্যক্রম নাই। আমাদের যদি কার্যক্রম না থাকে সুলতানা, তাহলে এই যে আমার ভাই বলল যে মানুষের সমর্থন, কেন আওয়ামী লীগ তো দেশের সৃষ্টির নেতৃত্ব দেওয়া দল, আমরা থাকবো না কেন? আমরা তো মানুষের হৃদয়ের মধ্যে আছি। ইউনূস সরকার দেশ চালাতে পারছে না, তার ব্যর্থতা কি আপনার সফলতা? নো, আমাদের তো অতীত ইতিহাস আছে, ইউনূসের তো কোনো ইতিহাস নাই।
তার তো কোথাও কোনো শান্তি স্থাপনের কোনো ভূমিকা রাখে নাই, যেখানে তারপরে তাকে দেওয়া হয়েছে। কেন তাকে প্রমোট করা হয়েছে, যেই কারণে হাদিকে প্রমোট করে হত্যা করা হয়েছে, একই কারণে ইউনূসকে প্রমোট করা হয়েছে বাংলাদেশকে হত্যা করার জন্য। আর আওয়ামী লীগের তো দীর্ঘ ৭৫ বছরের ইতিহাস আছে। এই ইতিহাস মানুষ জানে না, মানুষ কি ভুলে যাবে? কবি শামসুর রহমানের কথা, শামসুল হকের কথা বলতে, আমি কি তেমন সন্তান? আমি কি ভুলে যাব সবকিছু? তাকে বাংলাদেশের মানুষ ৩০ লক্ষের রক্তধারায় জন্ম হয়নি, তারা কেন ভুলে যাবে? তার শেখরকে কখনো কেউ ভুলে যেতে পারে? আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের মানুষের শেখর। আওয়ামী লীগ তো পরীক্ষিত একটা রাজনৈতিক দল, বারবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। আমরা তো পিছনের দরজা দিয়ে কখনো মানুষের ঘাড়ে চেপে বসি নাই। কাজেই আপনি যেটা বলছেন যে আমরা নাই কোথায়? আমরা সব জায়গায় আছি। আপনার হৃদয়ে যদি আমি অবস্থান করি, তাহলে এখান থেকে কে কেড়ে নিবে বলেন আমাকে? খান শওকত, আপনারা কি সন্তুষ্ট যেই কার্যক্রম আওয়ামী লীগ চালাচ্ছে? হ্যাঁ, আপনাদের কাছে কি মনে হয়, কোন পরিকল্পনা কি আপনাদের কাছে দৃশ্যমান আছে? শোনেন, সত্য শুধু ওইটুকু নয় যতটুকু শুধু চোখে দেখা যায়, দৃষ্টিসীমার ওপারেও সত্য লুকিয়ে থাকে। আপনারা বুঝতে পারছেন না আওয়ামী লীগ কি করছে। আওয়ামী লীগ বসে নেই, আমার নেত্রী বসে নেই, উনার নির্ঘুম দিন যাচ্ছে। প্রতিটা নেতা কর্মীরা প্রতিটা জেলায় জেলায় প্রবাসে সবখানে উনি কথা বলছেন, বিভিন্ন রাষ্ট্রের সাথে কথা বলছেন, বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংস্থার সাথে কথা বলছেন। উনি কিন্তু বসে নেই, উনার সৈনিকরাও বসে নেই। কিন্তু আপনাদের কাছে সেটা দৃশ্যমান হতে একটু সময় লাগবে। এটা একটা পলিসি। তবে দেখুন, এই যে সময়টায় ডক্টর ইউনূস নির্বাচন ঘোষণা করলেন, এবং তার পরপর এবং তার কিছুদিন আগে পরের ঘটনা, অজিত দোভালের সাথে আপনার খলিলুর রহমানের সাথে আমাদের উপদেষ্টার ওনার দিল্লির মিটিং হলো। এরপর আপনি আসেন কাতারের দোহাতে যে মিটিংটা হলো। এরপর আপনি ঢাকায় দেখেন জার্মান রাষ্ট্রদূত বললেন আমরা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন চাই। ঢাকায় জাতিসংঘের বিশেষ দূত বললেন আমরা চাই বাংলাদেশে নিবন্ধিত সকল দলের অংশগ্রহণের একটি গ্রহণযোগ্য নির্বাচন। আপনারা দেখেন ব্রিটিশ হাই কমিশনার বললেন বাংলাদেশে ফ্রি, ফেয়ার এন্ড ইনক্লুসিভ ইলেকশন মাস্ট। আপনারা দেখেন ঢাকায় নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত বললেন শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন আমরা সমর্থন করি। এরকম একটা জায়গায় যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, তারপর আপনার ইউরোপ, সবাই যখন বাংলাদেশের নিবন্ধিত সকল দলের অংশগ্রহণে, আওয়ামী লীগ সহ সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন চাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে হাদির এই ঘটনাকে দিয়ে ওলটপালট করে দেওয়া হচ্ছে পরিস্থিতিটা। নির্বাচন ওনারা ঘোষণা করেছেন ঠিকই, এবং ওনাদের সাথে যেসব স্টেক হোল্ডার দলগুলো আছে তারা প্রমাণ করতে চাচ্ছে নির্বাচন শুধু চাচ্ছে বিএনপি। জামাত কিন্তু নির্বাচন চাচ্ছে না, এনসিপি নির্বাচন চাচ্ছে না, তারা সরকারের অংশ। নির্বাচন না হয়ে আরেকটু লেংথি হলে তারাই লাভবান হবে। এইরকম একটা পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানো দরকার ছিল। সার্জিস কি বললো যে আমরা আল্লাহর রহমতে আরেকটা সুযোগ পেয়েছি, 5 আগস্টের পর থেকে আরেকটা সুযোগ আসছে হাদির মৃত্যুর পর, এই সুযোগকে আমরা কাজে লাগাবো, আমরা বিপ্লবী সরকার গঠন করব, আমরা ইত্যাদি ইত্যাদি করব। এখন ওদের প্ল্যান হলো এনি হাউ ইলেকশনটা স্থগিত করে দেওয়া। ওরা চেষ্টা করবে যে বিপ্লবী সরকার বা সর্বদলীয় সরকার গঠন করে আরো 5 বছর স্থায়ী থাকতে ক্ষমতায় এরা চেষ্টা করবে। আবার হয়তো যারা প্রশাসনে আছেন তারা হয়তো চেষ্টা করবেন যে জরুরি অবস্থা দিয়ে 111-এর মতো আরেকটি আর্মি ব্যাকড সিভিল গভর্নমেন্ট করতে, হয়তো সেটাও চেষ্টা হবে। আবার আন্তর্জাতিক চাপ হবে, এই দেশে বহু দেশের ইনভেস্টমেন্ট আছে, এ দেশটা নিয়ে পৃথিবীর বহু দেশ কনসার্নড। এখানে জঙ্গিবাদের যে উত্থান হচ্ছে, এই উত্থানকে আর হতে দিলে এই দেশটার অবস্থা হবে সিরিয়া বা আফগানিস্তানের মতো। বাংলাদেশটা দক্ষিণ এশিয়ার এমন একটা জায়গায় অবস্থিত যে এখান থেকে কিন্তু অনেক কিছুই কন্ট্রোল করা যায়। তো এই জায়গাটাকে যদি জঙ্গিবাদের আফগানিস্তানের মতো হয়ে যায়, তাহলে সেটা ভারতের জন্য ক্ষতি, সেটা চীনের জন্য ক্ষতি, সেটা আমেরিকার জন্য ক্ষতি, সেটা রাশিয়ার জন্য ক্ষতি, সেটা সেই পরিবেশ হবে না। এই জন্যে যখন করা হলো যে নির্বাচনটা থামানোর জন্য এখন এই নাটক বেশি দিন টিকবে না। খালিদ মাহমুদ চৌধুরী, আমি দেখলাম আজকে এই যে হাদির জানা যায় আপনার 3 বাহিনী প্রধান গেছেন, প্রধান উপদেষ্টা তো গেছেনই, অনেক বিদেশি রাষ্ট্রদূতরাও গেছেন। তো আপনারা যাকে সন্ত্রাসী বলছেন
তার জানা যায় 3 বাহিনীর প্রধান থেকে শুরু করে বিভিন্ন দেশের কূটনীতিকরা যাচ্ছেন, একটা বড় ফারাক তৈরি হয়ে যাচ্ছে না তো? না, ফারাক কি আছে? আপনি তো দেশে তো যারা যেই গোষ্ঠী দেশ পরিচালনা করছেন তারা গেছেন, তারা সেখানে গেছেন, এবং যারা তার ব্যাপারে শোক প্রকাশ করছে তারা তো ভয় ভীতি আতঙ্কের মধ্যে আছে। আপনি দেশের মধ্যে তো কোনো নিরাপত্তা নাই, আপনি কোনো তো বাক স্বাধীনতা নাই। যেই মানুষটি এত অশালীন অশ্রাব্য ভাষায় তিনি এই পথ চললেন, যে কথা বললেন, মানুষকে হত্যা করার, মেরে ফেলার হুমকি দিলেন, বা এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করলেন, আপনি আমার আর কি বলার আছে বলেন? ভাষা আর কি আছে? তাকে নিয়ে তো এই ক্ষমতা চেয়ার শক্ত করার জন্য তাকে ব্যবহার করা হচ্ছে। এটা তো আর কিছুই না। এবং তার যে এই দীর্ঘ পদ, তার যে এই যে সংক্ষিপ্ত পদযাত্রায় যা কিছু হয়েছে সবকিছুই তো হচ্ছে তাকে যে একটা মানে রাজনীতির বস্তুতে পরিণত করা হয়েছে। এটা তো আজকে প্রমাণ। চোখের পানি ফেলতে ফেলতে তিনি বলছেন তোমার মন্ত্রে উজ্জীবিত হব। তুমি ভিতরে ভিতরে কত উজ্জীবিত হয়ে গেছো তার মৃত্যুতে, তা তো জানি আমরা বুঝতে পারছি যে তুমি এই ঘটনা ঘটিয়ে দেশের মানুষকে আতঙ্কিত করে মানুষকে বাকরুদ্ধ করে রাখার চেষ্টা করতেছে। তো কতক্ষণ রাখবা? তোমার সবকিছু জারি জুড়ি বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে, তোমার মতলব সব বুঝে ফেলেছে, তোমার মধ্যে কিছু নাই, তোমার মধ্যে কোনো দেশপ্রেম নাই। তুমি এসেছো বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য, তুমি এসেছো বাংলাদেশকে হত্যা করার জন্য। এটা বাংলাদেশে 18 কোটি মানুষ বুঝে ফেলেছে। হয়তো বাংলাদেশে যারা অবস্থান করছে তারা বলতে পারছে না, আমরা যেহেতু একটা নিরাপদ জায়গায় আছি আমরা বলতে পারছি। তারপরেও আমাদের তো যারা বাংলাদেশে আছে আমাদের কথার জন্য অনেকেই নিরাপত্তাহীনতায় চলে যাচ্ছে। তারপরেও এই 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 মাটির প্রতি, এই দেশের প্রতি তো আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা কথা বলতে পারছি। হয়তো বাংলাদেশে এই কথাগুলো বললে আজকে যদি যখন বলতাম কালকে আমাকে হত্যা করা হতো, আমার ডেড বডি রাস্তায় খুঁজে পড়ে থাকতে হতো।